আমি একটু অশোকবাবুর কাছে আসি। অশোকবাবু, আপনার কি মনে হয় মণিশঙ্কর আদৌ কোনো শিক্ষা নিচ্ছেন? আমি শুনছিলাম একটার পর একটা, আমার কাছে যেগুলো কুযুক্তি মনে হয়েছে, একটার পর একটা কুযুক্তি। তাজিমুল হামিদুলদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়, তারা তাদের মধ্যে শিক্ষা প্রবণতা কম। হাতরাসের ক্ষেত্রে অন্য সম্প্রদায়, তারা খুব শিক্ষিত। আমি তো এগুলো সত্যি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। সম্পাদক কিছুক্ষণ আগে যেটা বলে শুরু করেছিলেন তার সঙ্গে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। প্রথম কথাটা হচ্ছে যে আমি যেটা রোজ বলি, আজকেও আপনাকে বলছি যে প্লিজ বলার মাঝে থামাবেন না, তারপরে বলবেন। দু নম্বর কথা, যে কথাটা মণিশঙ্করবাবু বলছেন, যে কারণেই হোক, ভোটের ফলাফল হোক, অমুক হোক তমুক হোক, বিজেপির নেতারা তাদের সুর পরিবর্তন করছেন কিংবা মিডিয়া তার ন্যারেটিভ চেঞ্জ করছে, আমি ধরে নিলাম এটা যে উদ্দেশ্যেই করুক, সৎ উদ্দেশ্যে করছে অন্তত মিডিয়া। আমি আপনার উদ্দেশ্যটাকে সৎ হিসাবেই ধরেই আলোচনাটা করব এবং সমস্যার সমাধানের জায়গায় আমার ইঙ্গিতটাকে রাখার চেষ্টা করব, অন্তত আমার দলের পক্ষ থেকে। এক নম্বর কথা হচ্ছে, দুটো ঘটনার প্রকৃতিগতভাবে আলাদা হলেও মূল সুরটা এক। আমি একদম মণিশঙ্করবাবুর একটা কথাটাকে আমি প্রথমেই খণ্ডন করছি, যেটা হচ্ছে শুধুমাত্র অন্ধত্ব মানে ধর্মীয় অন্ধত্ব নয়, যে কোনো একমাত্রিক ভাবনায় কিন্তু মৌলবাদের জন্ম দেয়। এই কথাটা আমরা খুব স্পষ্টভাবে বিশ্বাস করি। যে ঘটনাটা পশ্চিমবঙ্গে ঘটেছে, যে খাপ পঞ্চায়েত চালানোর ব্যাপারটা, এটার পিছনে সরাসরি এই শাসক দলের একটা প্রশ্রয় যদি না থাকতো, তাহলে এই ধরনের খাপ পঞ্চায়েত এখানে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে হতো না। এইখানে খাপ পঞ্চায়েত কিংবা পিটুনির জায়গায় আমি কথায় কথায় উত্তরপ্রদেশকে টেনে আনতেই পারি। উত্তরপ্রদেশে একটা ঘটনা আমি বলছি, একটা ঘটনা ঘটেছে, নাম তার ফরিদ, 35 বছরের এক যুবক, তাকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছিল 1 মাস আগে। মাত্র 4 দিন আগে আলিগড় পুলিশ সেই ফরিদকে গ্রেপ্তার করেছে। কিন্তু আমরা তো গর্ব করে বলি আমার বাংলা, আমরা তো গর্ব করে বলি বিশ্ব বাংলা, তাহলে আমার প্যারামিটার কেন উত্তরপ্রদেশ হবে? এ প্রশ্ন তো বারে বারে উঠে আসবে। 3 নম্বর কথাটা যেটা হচ্ছে, হামিদুল কিংবা তাজিমুল, যাই বলো নাজিমুল, এরা কিন্তু একটা রাজনৈতিক ছত্রছায়ায় প্রশ্রয়টা পেয়ে গেছে। এইবার ব্যাপারটা হচ্ছে অন্ধত্বের জায়গাটা, যে ধর্মীয় অন্ধত্ব। আপনাকে আমি স্মরণ করিয়ে দিই, এই ধরনের ঘটনা যা ঘটেছে উত্তরপ্রদেশ হাতরাসে, মাত্র 2-2.5 বছর আগে এইখান থেকে মাত্র কয়েকশো কিলোমিটার খড়দহে দই চিড়ে উৎসবে পদপিষ্ট হয়ে মানুষ মারা গিয়েছিলেন। একটা কথা তো বারবার করে ফুটে ওঠে অনির্বাণ, ধর্মের নামে মোহ যারে সে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আমি আমার দলের কথাটা বলবো, আপনি যে হিসাবেই ব্যাখ্যা করুন, তাকে যে জায়গায় রাখুন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু যে কথাটা বারবার করে গান্ধীজি বলেছিলেন, যে ভয় থেকেই হিংসার জন্ম হয়, এ সমস্যার সমাধানের একটা রাস্তা তো খুঁজে বের করতে হবে, যে হিংসা মুক্ত। আপনাদের সেদিনকে আলোচনায় শুনছিলাম, আমি সেদিনকে আর বলার সুযোগ পাইনি, পৃথিবীর প্রথম লিখিত সাহিত্যের প্রথম লাইনটাই তো মা নিষাদা প্রতিষ্ঠাং তামাগামা শাশ্বতী সামা। রবীন্দ্রনাথ বারবার বলছেন, মা মা হিংসি, আমাকে বিনাশ করো না, আমাকে ধ্বংস করো না, মানুষের আকুল প্রার্থনা যুগ যুগের। আর এই জায়গাটায় যখন অন্ধত্ব জেগে ওঠে, রাষ্ট্রশক্তির যে ভূমিকা থাকা দরকার, যেখানে যদি অনির্বাণ আইআইটিতে যদি জ্যোতিষ চর্চা সিলেবাসে আসে, মঙ্গলযানে যদি স্বস্তিকা চিহ্ন এঁকে চন্দন সিঁদুর লেপে দিয়ে মহাকাশে পাঠানো হয়, আমি কোনো বিতর্কের জায়গা না গিয়ে বলতে চাইছি, তাহলে বোধহয় এই অন্ধত্ব আমাদের, একটা কথা বলে শেষ করব, আমাদের মানে ঘিরে রাখতে বাধ্য। আর আমাদের পথ চেয়ে থাকতে হবে একটা বুদ্ধের, একটা গান্ধীর, একটা বিবেকানন্দের, একটা রামকৃষ্ণের। আমার মনে পড়ে যাচ্ছে ব্রেক্টের দ্য লাইফ অফ গ্যালিলিও, এই নাটকের একটা বিখ্যাত সংলাপ, গ্যালিলিওর ইনকুইজিশনের পরে আন্দ্রেই তার শিষ্য গ্যালিলিওকে বলছে, সেই দেশ বড় দুর্ভাগা যেখানে কোনো বীর জন্ম নেয় না। গ্যালিলিও তার উত্তরে আন্দ্রেইকে বলছেন, না আন্দ্রেই, সেই দেশ বড় দুর্ভাগা যে দেশে কথায় কথায় বীরের জন্ম হয়, বীরের প্রয়োজন হয়। আমরা সেই দুর্ভাগা দেশে বাস করছি, দুঃখের কথা একটাই। বেশ, সব বুঝলাম, কিন্তু একটা কথা আমার একটু বলুন তো অশোকবাবু, আমি একটু দর্শকদের জন্য জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে পর্যন্ত আপনারা দেখেছেন ভারতীয় দলের দেশে ফেরার পর মুম্বাইয়ে তাদের জন্য অপেক্ষায়, মানুষের অপেক্ষায় থাকার কথা। এই মুহূর্তে ভারতীয় দল বেরোচ্ছে, আমি সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। বিমানবন্দর থেকে যাদের জন্য অপেক্ষা তারা বেরোচ্ছেন বিমানবন্দর থেকে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মুম্বাই শহরের রাস্তাতে সত্যি তিল ধারণের জায়গা নেই। এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা ফিরে আসার পর ভারতীয় ক্রিকেট দল তারা বেরোচ্ছেন বিমানবন্দর থেকে। এবার তারা টিম বাসে উঠবেন, যে বাসটির ছবি আপনারা ইতিমধ্যে বেশ কয়েকবার দেখে ফেলেছেন। ওই টিম বাসে উঠেই তারা শহর পরিক্রমা করবেন। রাহুল দ্রাবিড়কে দেখতে পাচ্ছেন, কোচ রাহুল দ্রাবিড় এই মুহূর্তে এই মুহূর্তে যে ফ্রেম, যে ছবির ফ্রেম, তার মধ্যে তাকে দেখা গেল। এইবারে ওই টিম বাসে উঠে
যে শহর তাদের জন্য প্রতীক্ষমান, সেই শহরে জনতার সঙ্গে তারা হাত মেলাতে যাবেন, চোখ মেলাতে যাবেন, যারা তাদেরকে এক ঝলক দেখবার জন্য অপেক্ষা করছেন বিশ্বজয়ী হয়ে দেশে ফেরার পর। আর ঠিক এমনই একটা সন্ধ্যেতে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা বাধ্য হচ্ছি বিতর্ক করতে এমন একটি দেশের, এমন একটি রাজ্যে বসে, যে রাজ্যে গণপিটুনিটা এখন প্রায় কার্যত আইনে পরিণত হয়ে গিয়েছে, সমান্তরাল শাসনে পরিণত হয়ে গিয়েছে। আবার ঠিক সেই রাজ্যেই যারা প্রধান বিরোধী পক্ষ হয়ে এ রাজ্যের সরকারকে প্রত্যেক মুহূর্তে নিশানায় রাখছে, তাদের নিজেদের পরিচালিত রাজ্যে সাকার বাবার মতো বাবারা উঠে আসছেন, যাদের আশ্রমে পবিত্র জল খেতে গিয়ে 121 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে। আর পুলিশ তার 2 দিন পরে 3 দিন পরে সাংবাদিক বৈঠক করে বলছে আর অনেক কিছুর খোঁজ পাওয়া যাচ্ছে, তদন্ত চলছে, এসব পুলিশের জানা ছিল না, আমরা এখন খতিয়ে দেখছি। এই খতিয়ে দেখাটা এরকম একটা গণতন্ত্রের জন্য, এরকম একটা দিনে কতটা বিপজ্জনক, বিশেষ করে আমরা যারা 1 মাসও হয়নি ভোট দিয়ে উঠলাম, মানে সবেমাত্র গণতন্ত্রের এত বড় অববাহিকায় স্নান করে উঠলাম। আমি এই ছবিটাকে সামনে রেখেই, একদিকে এই ছবিটা, এই সেলিব্রেশনের ছবিটা, আরেকদিকে এই দেশই গতকাল 121 জন মানুষের জন্য এই দেশের সংসদ শোক পালন করেছে। সে কথাটাও আপনাদেরকে আরেকবার স্মরণ করি দিয়ে আমি যাব ইন্দিরা রায় মণ্ডলের কাছে। না, আমি তার আগে বিনোদবাবু আপনার কাছে আসছি, তারপর ইন্দিরা আমি আপনার কাছে আসছি। আপনি আমার সঙ্গে রয়েছেন, এখানেই রয়েছেন। এই বিনোদবাবু যেহেতু একটু দূর থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন, বিনোদবাবুর কাছে যাই। বিনোদ ঘোষাল, আমি আপনার কাছে একটা অন্য প্রশ্ন নিয়ে আসবো। আমি এখানে শতরূপা হাত তুলেছেন মাঝখানে, আমার মনে আছে, আমি আসবো। 3টি রাজনৈতিক দলের মতই মোটামুটি শুনলাম। এতে গোটা ভারতের মত হয়তো ধরা নেই, ঠিক কথাই, কিন্তু তবুও মোটের উপরে কংগ্রেস, বিজেপি, যারা কেন্দ্রে দীর্ঘদিন শাসন করছে, আমি তৃণমূলের বক্তব্য, তৃণমূলের সমর্থক হিসেবে মণিশঙ্করবাবুর বক্তব্য শুনলাম, যারা রাজ্য সরকার এই মুহূর্তে শাসন করছেন। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এরা প্রত্যেকেই ধর্মীয় প্রশ্নের, কোনো মৌলবাদী প্রশ্নে মানুষের অন্ধত্বের কথা বলছেন, ঠিক রাজনৈতিক প্রশ্নেও অন্ধত্বের কথা বলছেন, কিন্তু একটা অন্ধত্বের কথা কেউ বলছেন না। আমি জিজ্ঞাসা করছি সেই রাজনীতির কথা, বিনোদবাবু, যে রাজনীতি একসময় প্রশ্নহীন আনুগত্য ডিমান্ড করতে 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 মানুষকে এমন একটা খাদের কিনারায় ঠেলে দেয়, যার পরে মানুষ প্রশ্ন করতেই ভুলে যায়। বিনোদবাবু, সেই রাজনীতির গোড়ার কথাটা কি আমরা বুঝতে পেরেছি, যে কোন রাজনীতি আমাদেরকে আসলে এমন একটা সমাজনীতির দিকে ঠেলে দিল, যে আমি কোনো এক বাবার পায়ের ধুলো নেওয়ার জন্য ছুটব, আমি কোনো এক তাজিমুলের চাবুক খাওয়ার পরেও ভয়ে জড়সড় হয়ে তার নামটা মুখে আনতে পারবো না, বলবো না ওই তাজিমুলকে যে পুলিশ সমর্থন দিচ্ছে সেই পুলিশের উপরই আমার বিশ্বাস আছে। বিনোদবাবু, অনির্বাণ, প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বুদ্ধ, চৈতন্য, তারপরে গুরু নানক, শ্রীরামকৃষ্ণ জন্মেছেন। আবার এই ভারতবর্ষে এই আশারাম বাপু, চন্দ্রস্বামী, নিত্যানন্দ, বাবা রাম রহিম এবং এই সদ্য যিনি সৎসঙ্গী যিনি, তিনিও জন্মেছেন। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যেটা, যে দেখো, ধর্মকে আমাদের ধারণ করতেই হবে, আমরা চাই বা না চাই, বিশ্বাস করি বা না করি, সে আমার জিনে রয়েছে এবং তাকে নিয়ে আমায় চলতে হবে। কিন্তু যে ধর্ম ভারতবর্ষের মানুষকে বা পৃথিবীর মানুষকে একসময় মুক্তির কথা বলতো, সেই ধর্ম যখন, যে রাজনীতি একসময় মানুষকে ত্যাগের কথা শিখিয়েছিল, এই ধর্ম আর রাজনীতি পারস্পরিক হাত ধরে আজকে ভোগের কথা শেখায় আর ক্ষমতায়নের কথা শেখায়।